তো আতঙ্কের স্পেশাল এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের কালো বিড়ালের দ্বিতীয় পর্ব তোমাদেরকে শোনাবো। তাহলে শুরু করা যাক। ডাক্তার বলেছিল ওর প্রাথমিক চিকিৎসাটা ঠিক আছে, তবে এই দুর্ঘটনার কারণে প্রচণ্ড ঘাবড়ে যাওয়ার ফলে হয়তো এতটা জ্বর এসেছে, আরও খুব বেশি আঘাতও পেয়েছে। সেই ব্যথা থেকেই শরীরের অবনতি হয়েছে। আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে নিয়মিত খাওয়াবেন। তারপর ডাক্তার চলে যাওয়ার পরেও অনিকার মন খচখচ করছে। ওর কিছুতেই মনে শান্তি আসছে না। ঐথের এমন অবস্থা দেখে নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না অনিকা। তারা দুজনেই ঐথের দুপাশে বসে রয়েছে। অনিকা একটু পর পর কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ ধরেই অনিকার হাবভাব দেখে ইরফান জিজ্ঞাসা করলো, কিছু বলবে তুমি? অনিকা বেশ খানিকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল ইরফানকে, কিন্তু ইতস্তত বোধ করছিল বলতে। সংকোচ কাটিয়ে অনিকা বলল, বলছি কি, যদি একবার বড় মসজিদে হুজুরের কাছে নিয়ে যাওয়া যেত ওকে, সেটা ভালো হতো না? ইরফান বলছে, মানে কি, ওর কি রোগ হয়েছে এমন যে কেউ হুজুর সারাতে পারবে? আমার মনে হচ্ছে শরীরে জিনের আছর আছে। তুমি বিশ্বাস করো না, বিড়ালরা জিনের বেশে মানুষকে ক্ষতি করতে আসে। ইরফান বলছে, অনিকা প্লিজ, এমন একটা পরিস্থিতিতে তুমি এসব বাজে বকো না। অনিকা বলছে, বোঝার চেষ্টা করো, এমনটাও হয়। একবার মেয়েটার কথা ভেবে দেখো কি অবস্থা হচ্ছে। আমার মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। জিন আছে ওর, বিভিন্ন বিটকুটে প্রাণীর বেশেই মানুষের ক্ষতি করতে আসে। আমি কালকেই ঐথকে হুজুরের কাছে নিয়ে যাব। ইরফান বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে বারান্দার দিকে চলে গেল। কিছুক্ষণ পর আবার রুমে এসে ঐথের অপর পাশে বসে অনিকাকে বলল, ঐথ সুস্থ হলে ওর থেকে বিস্তারিতভাবে জানার প্রয়োজন আছে। শুরু থেকে শেষ পর্যন্ত ওর সাথে ঠিক কি হয়েছে সব জানতে হবে। বাকিটা পরে ভেবে দেখা যাবে। সকালে ঐথের শরীরে জ্বরের ছিটে ফোটাও নেই। অনিকা আর ইরফান তো খুবই অবাক হয়েছে। রাতে এত হাড় কাঁপানো জ্বর ছিল আর এখন তার ছিটে ফোটাও নেই। বিষয়টা খুবই আশ্চর্যজনক। ঐথের ঘুম ভাঙতেই ইরফান জিজ্ঞাসা করলো গত রাতে ওর সাথে ঠিক কি কি হয়েছে। ঐথ সব কথা খুলে বলল তার বাবা মাকে। সবটা শোনার পর অনিকা ও ইরফান দুজনেই হতবাক। এমন একটা বস্তু কি হতে পারে? ঘটনা জানার জন্য ইরফান অনিকাকে বলল সারাকে কল করার জন্য। অনিকা সারার নাম্বারে কয়েকবার ট্রাই করার পরেও কোনো ফোন রিসিভ করেনি সারা। ভালো কিছুক্ষণ পরে আবার কল করবে। ওই ফাঁকে ওরা দুজন ঐথের সাথে কিছু কথা বলল। ঐথের ভাষ্যমতে গত রাতে ওই জন্তুটা এবড়োখেবড়োভাবে ঐথের শরীরে যা আঘাত করেছে, ঐথের এক চিৎকারের সাথে সাথেই জন্তুটা ঐথের মুখ চেপে ধরেছে। অন্য হাত দিয়ে শরীরের বেশ কয়েক জায়গায় আঁচড় কেটেছে। জন্তুটার স্পর্শ আকৃতি মানুষের মতো হলেও কেমন যেন এক ভয়ানক একটা প্রাণীর মতো। ঐথ বুঝতে পারছে না যে কিভাবে তাদেরকে বোঝাবে যে জন্তুটা আসলে কেমন প্রকৃতির। অনিকা আবার সারাকে ফোন করলো। কয়েকবার ফোন করার পর সারার ভাই কল রিসিভ করলো। সারার ভাই অনিকাকে যা বলল তা শোনার জন্য অনিকা মোটেও প্রস্তুতি ছিল না। গত রাতে ঐথদের বাসা থেকে যাওয়ার পথেই সারা মারা যায়। এখনো পর্যন্ত ওর কোনো হদিশ পাওয়া যায়নি। ঐথর এখন সম্পূর্ণ সুস্থ, শরীরের ব্যথাটা আছে। সকাল 11টায় সারাদের বাড়ির উদ্দেশ্যে ঐথর বাড়ি থেকে বের হলো। ইরফান অনেক বারণ করার সত্ত্বেও ঐথ কথা শোনেনি। সারা ওর খুব কাছের বান্ধবী ছিল। কাল রাতে বাসায় এসে ঐথকে ট্রিটমেন্ট করেছে। নিজের বাবা মার ভাষ্য মতেই গতকাল সারা সম্পূর্ণ সুস্থ ছিল। এখান থেকে যাওয়ার পথেই ওর হঠাৎ মৃত্যু যেন মেনে নিতে পারছে না ঐথ। ইরফানের মনে এই বিষয়টা একটু খটকা লাগলো। ইরফানের সন্দেহ ছিল হয়তো ঐথর বিষয়ের কোনো না কোনো ভাবে জড়িত ছিল সারার মৃত্যু। তাই বারবার ঐথকে বারণ করছিল যেতে। ঐথ তার সিদ্ধান্তে একদম স্থির ছিল যে সে যাবেই।
গত রাতে সারা ওর সব রকমের প্রাথমিক সেবা করেছে, যার ফলস্বরূপ ও এখন সুস্থ। আর সেই মানুষটা এমন অকাল মৃত্যুর খবর শুনে ওই তো যাবে না। ইরফান আর তার কোনো উপায় না পেয়ে দুজনেই রাজি হলো। তাই ঐথের সাথে অনিকা ও ইরফান দুজনেই গেল। ঐথকে এই অবস্থায় একা ছাড়া কোনো মতেই যাবে না। সারাদের বাড়িটা খুব থমথমে। সামনের রুমের ফ্লোরে একটা পাটিতে সারার লাশ রাখা আছে। আশেপাশে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে বসে আছে, সবাই যে যার মতো। কিছুটা দূরেই সোফায় সাথে হেলান দিয়ে বসে আছে সারার সেই ছোট্ট ভাই ফারহান। ছেলেটার চোখ মুখ শুকিয়ে গেছে অনেকখানি। ঐথ ফারহানের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বসলো। ঐথকে দেখে ফারহান যেন হাউ মাউ করে কেঁদে উঠল। ঐথ জিজ্ঞাসা করলো, কিভাবে হয়েছে হঠাৎ করে এটা? কাল তো ঠিক ছিল, বাড়ি থেকে আসার পথেই, তাই না? হ্যাঁ দিদি, জানি না কিভাবে হয়ে গেল। কাল আপনাদের বাড়ি থেকে নামার সময় আপু আপনাদের দোতলার ছাদে গেল বিড়ালটাকে দেখতে। লাইট অফ ছিল সেখানে। আমি ফোনে ফ্ল্যাক্স অন করে পাশে দাঁড়ালাম। বিড়ালটা ছাদের এক পাশে ঘুমাচ্ছিল গুটি সুটি দিয়ে। আমি ফ্ল্যাক্সের আলোটা বিড়ালটির দিকে ধরলাম। আপু আলতু করে বিড়ালটার সবগুলো থাবা চেক করছিল যে আপনার শরীরে 3টে করে আঁচড় কাটা, কিন্তু বিড়ালটার সব থাবাতেই 4টে করে আঙুল রয়েছে। তবু আপু বারবার দেখছিল। হঠাৎ করে আচমকা কে যেন এসে আপুর হাতটা চেপে ধরে। আপু প্রচণ্ড ভয় পায়। আমি মোবাইলের আলোটা ওই আগন্তুকের দিকে ধরতেই দেখি একটা অল্প বয়সী মেয়ে। সে আপুকে বলছে, এত রাতে এখানে কি করছেন আপনারা, আর কারাই বা আপনারা? আপু শান্ত গলায় জবাব দিল, 7 নম্বর ফ্ল্যাটে গিয়েছিলাম আমরা, আমার বান্ধবীর বাড়িতে। মেয়েটা আবার বলল, তাহলে এখানে কি করছেন? চলে যান এখান থেকে। কথাটা বলেই মেয়েটা চলে গেল। তারপর আমরাও সেখান থেকে বেরিয়ে গেলাম। আপুর শরীরটা ক্রমশ খারাপ হয়ে আসছিল। হেলে ঢুলে হাঁটছিল। নিচে গিয়ে রিক্সা পেয়ে যাই ভাগ্যক্রমে। রিক্সায় ওঠার সাথে সাথেই আমি কিছু বুঝে ওঠার আগেই আপু অবচেতনভাবে আমার গায়ে নেতিয়ে পড়ে। আমি প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম আপু কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। রিক্সাওয়ালাকে বলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম হাসপাতালে। সেখানে যাওয়ার পর ডাক্তার চেক করে বললেন আপু মৃত। নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি মা বাবাকে কল করে দ্রুত হাসপাতালে আসতে বললাম। ততক্ষণে ডাক্তার আপুকে চেক আপ করছিল। আমি বলেছি আপু একটু আগেই একদম ঠিক ছিল, হঠাৎ করে মৃত্যুটা যেন মেনে নিতে পারছিলাম, তাই ডাক্তার চেক করছিল। ততক্ষণে মা বাবাও হাসপাতালে গিয়ে পৌঁছায়। ডাক্তার আপুর সব চেক আপ করে বেরিয়ে এসে আমাদেরকে জানান আপুর শরীরে তিনি কোনো প্রকার অস্বাভাবিকতা দেখতে পাননি, যেমন ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক কিংবা যে কোনো কিছু সমস্যার হতেই পারে, কিন্তু তার মধ্যে কিছুই ছিল না। ডাক্তার জানালো আপুর স্বাভাবিক মৃত্যু হয়েছে। কথা শেষ করতেই ফারহান কান্নায় ভেঙে পড়ল একেবারে। ওই তো কি বলবে বুঝতে পারছে না, তবে ওইতে ধারণা করতে পারছে যে ওই অল্প বয়সী মেয়েটা মানে বাড়িওয়ালার মেয়ে নিতু। কিন্তু নিতু এভাবে বলবে সারাকে? ইরফান খুব ভালো করে বুঝতে পারছে সারার মৃত্যুর পেছনে ঐথের ঘটনাটা কোনো না কোনোভাবে জড়িত। সারার স্বাভাবিক মৃত্যু হয়েছে এটা ভাবতে ইরফানের বিবেক বাধা দিচ্ছে, কিন্তু এই রহস্যের পেছনে আসল বাস্তবতা কি সেটা বুঝতে পারছে না। এই রহস্যের জট সে নিজে খুলতে পারবে না। সমস্যার মূল কারণই এখনো অজানা। সমস্যাটা আসলে কেমন ধরনের, এই সমস্যা নিয়ে কার কাছে গেলে ভালো হবে, একটা সমাধান পাবে, তারও কোনো নিশ্চয়তা নেই। বিষয়টা সম্পূর্ণই ঘোলাটে লাগছে। ঐথের সামনের রুম থেকে উঠে গিয়ে ভেতরের রুমের দিকে গেল সারার মায়ের সাথে দেখা করার জন্য। ভদ্রমহিলা কি নাজেহাল অবস্থা হয়েছে, দু চোখ পাতাগুলো ফুলে গেছে, পুরো মুখটা শুকিয়ে কালচিটে পড়ে গেছে, ঠোঁট জোড়া শুকিয়ে গেছে, মাথার চুলের খোঁপাটা আধ খোলা হয়ে চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাল সারা রাত বোধ হয় দু চোখের পাতা জোড়া এক করতে পারেননি। এক রাতেই ওনার সম্পূর্ণ চেহারার কি
বিশ্রী অবস্থা হয়ে গেছে। ঐথর কাছে যেতে ঐথকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। ঐথ কি বলবে বুঝতে পারছে না। সারা ছিল সবার আনন্দের। ওর এই অকাল মৃত্যুটা কেউই মেনে নিতে পারছিল না। ইফরান বারবার ঐথকে তাড়া দিচ্ছিল বাড়িতে যাওয়ার জন্য। ঐথ সোজাসুজি বলেছে সারা যতক্ষণ না দাফন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এক চুলো নড়বে না। এই নিয়ে সামান্য মনোমালিন্য হয়ে গেল বাপ ও মেয়ের মাঝে। ইফরানের মনে বারবার খুব ডাকছিল। বারবার মনে হচ্ছিল ঐথ কোনো না কোনো ঝামেলায় পড়ে যাবে সারার মৃত্যুকে ঘিরে। বাড়ি ফেরার পথে অনিকা বলল, আমি হয়তোকে হুজুরের কাছে নিয়ে যাব। ইফরান আবার রেগে গিয়ে বলল, হুজুরের কাছে নিয়ে গেলে কি কোনো সমাধান হবে অনিকা? অনিকা বলছে, তুমি বুঝতে পারছো না কেন? ওর শরীরে জিনের আছর আছে, না হলে এসব কি হচ্ছে? আমি কোনো কথা শুনবো না, আমি ঐথকে হুজুরের কাছে নিয়ে যাব। তখন ঐথ বলছে, জিনের আছর মানে? এসব কি মা? আমাকে জিন আছর করবে কেন? ঐথর মা বলছে, কারণ তোর দুধে আলথায় গায়ের রং, খারাপ জিনের আছর পড়তেই পারে। তারা বিভিন্ন ভয়ানক প্রাণীর বেশে আসে। যেমনটা তুই বাড়ির বিড়ালটাকে দেখিস ঠিক তেমনটাই। বিড়ালটাকে তুই একরকম দেখিস আর আমরা অন্যরকম দেখি। অনিকা কারো কথা না শুনে ওই থেকে হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর বিস্তারিত জানতে চাইলো, অনিকার সব ঘটনা খুলে বলল। সব শুনে হুজুর বলল, আপনার মেয়ের ওপরে খারাপ বস্তুর নজর আছে। কিছু শয়তানি শক্তি থাকে এমন, যারা সুন্দর দেহকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এক্ষেত্রে বেশিরভাগই কুমারী দেহ বাছাই করে নেয় ওরা। হুজুর ঐথকে ঝাড়ফুঁক করে দিল এবং একটা তাবিজ দিয়ে বললেন সবসময় ওটা যেন সাথে রাখে। এসব বিষয়গুলো ঐথর কাছে খুবই অসহ্যকর ঠেকছে। ও তাবিজে বিশ্বাসী নয়। ওর মতে তাবিজ মানেই হলো একটা সিরক। তবুও মায়ের কথা রাখতে গিয়ে ঐথ তাবিজটা হাতে বেঁধে নিল। বিকালে ঐথ বারান্দায় পাতানো রিং চেয়ারে বসে শহর দেখছে। ও শরীরের ব্যথাটা এখনো খুব একটা নেই। সারার দেওয়া অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ভালোই কাজে দিয়েছে। হঠাৎ করে পেছন থেকে কারো স্পর্শ পেল ঐথ। পিছন ঘুরে দেখে নিতু এসেছে। আজকে তো ওকে পড়ানোর কথা ছিল না। ওকে সপ্তাহে 4 দিন পড়ানোর কথা হলেও নিতু প্রতিদিন কোনো না কোনো সমস্যা নিয়ে ওর বাড়িতে আসে। এতে ঐথের কোনো প্রকার আপত্তি নেই। নিতু বলল, কি হয়েছে আপু? শরীরের অবস্থা কেমন? এই তো ভালো আছি। কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ আপু, আসলে একটা ম্যাথে একটু প্রবলেম হচ্ছিল তাই আসলাম। আচ্ছা চলো আমি দেখিয়ে দিচ্ছি। চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঐথ, রুমের দিকে গেল। কিন্তু নিতু তখনও বারান্দায় দাঁড়িয়ে কিছু খুঁজছিল। ঐথ আবার বারান্দার দিকে আসতেই নিতু থতমত খেয়ে গেল। ঐথ বলল, কি হয়েছে? ভেতরে আসো, কিছু খুঁজছো? হ্যাঁ আপু, আমি আমার গলার চেনটা হঠাৎ খুলে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, পেয়েছো? হ্যাঁ আপু পেয়েছি, আসো তাহলে। ভেতরে যেতে নিতুর সন্ধানী চোখ চড়া বারবার বারান্দার দিকেই ছিল। ঐথ সেটা বুঝতে পেরেও কিছু বলেনি। নিতুর ম্যাথ নিয়ে বসার পর ঐথ খেয়াল করলো ম্যাথটা গত সপ্তাহে নিতুর খাতায় নোট করে দিয়েছে, ওকে ভালোভাবে বুঝিয়েও দিয়েছে। তবুও আজকে আবার এই ম্যাথ নিয়ে আসার কারণটা কি হতে পারে? তার উপরে এখানে এসে বারান্দায় কিছু খুঁজছিল নিতু। ওর গলার চেন তোর গলাতেই ছিল। অযথা মিথ্যে বলার কারণটাই বা কি হতে পারে? এবার নিতুকে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে ঐথের। ঐথ নিতুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা নিতু, তোমার ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ে? ঐথের প্রশ্ন শুনে নিতু কিছুটা ঘাবড়ে গেল। ও ঠায় দাঁড়িয়ে রইল চুপ করে। ঐথ আবার বলল, নিতু কিছু বলছো না যে? তখন নিতু বলছে, ভাইয়া তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কিন্তু কেন আপু? তখন ঐথ বলছে, না মানে একটা ছোট্ট ম্যাথ আমি গত সপ্তাহতেই করিয়ে দিলাম তোমাকে। ম্যাথটা খুবই জটিল না? তাহলে আজকে এই ম্যাথটা নিয়ে আসার কারণটা ঠিক কি?
তোমার ভাইয়ের থেকেও তো হেল্প নিতে পারতে। কিছুক্ষণ চুপ করে থেকে নিতু বলল, আসলে আপু ও শুধু এটা না, আরো কয়েকটা ম্যাথ আছে, এটার তো মাঝের একটা লাইনে একটু সমস্যা হচ্ছিল, সমাধানটা ভুলে গিয়েছিলাম। আগের নোটও দেখো, বুঝতে পারছিলাম না কিভাবে করেছেন আপনি। ভাইয়া সময় পায় না তো, তাই আমি আপনার কাছে এসেছি। নিতুর কথাবার্তা ওই তোর ভালো লাগছে না, সব কেমন যেন সন্দেহজনক ঠেকছে। ওই তোর সিক্স সেন্স বারবার বলছে সব ঘটনার পেছনে নিতু ওর আর ভাইয়ের হাত আছে। না হলে গতকাল সারার সাথে নিতুর এমন আচরণ, আমার এমন একটা অবস্থাতেও সাহায্যের জন্য ওর ভাইয়া এগিয়ে না আসা, সবই যেন কেমন গোলক ধাঁধার মতো লাগছে। ওই রহস্য আমাকে যেন যে করেই হোক খুঁজে বার করতেই হবে। নিতু চলে যাওয়ার পর ওই থেকে কিছুক্ষণ বিছানায় শুয়েছিল। বাম হাতের দিকে তাকিয়ে খেয়াল করে দেখলো হুজুরের দেওয়া তাবিজটা। কি বিরক্তকর জিনিস, এসবের কি দরকার ছিল? এসব তো মোটেই বিশ্বাস করে না। তাই তাবিজটা খুলে পাশের ড্রয়ারে রেখে দিয়েছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল আবার আজকেও, কিন্তু আজ আর জেনারেটর আসবে না, 2 দিন লাগবে ঠিক হতে। ওই তো বারান্দায় গিয়ে রিং চেয়ারে বসলো। কিছুক্ষণ ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে হঠাৎ নিতুর কথা মনে পড়লো তার। ওই তো চেয়ার থেকে উঠে বারান্দার সব কোণে ভালোভাবে দেখছে, কিন্তু কোথাও কিছু আছে কিনা। সব জায়গা চেক করে বারান্দার কোনায় রাখা ফুলদানির ঠিক নিচে একটা সিরিঞ্জ পেয়েছে। সিরিঞ্জের ভেতরে তরল পদার্থের মতো কিছু একটা আছে। ওই তো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলো সিরিঞ্জটা। আমাদের বাড়িতে তো কেউ নেই যে ইনসুলিন জাতীয় কিছু নিচ্ছে, এটা তাহলে কোথায় থেকে আসলো? তবে কি নিতু সাথে করে এনেছিল এটা? কিন্তু কেন? এই সিরিঞ্জ দিয়ে নিতুর কি কাজ হতে পারে, তাও আবার এখানে আমার বারান্দায়? নানান প্রশ্ন এসে ভিড় করছিল ঐথের মাথায়। 7-5 ভেবে ঐথ একটা প্যাকেটে মুড়িয়ে সিরিঞ্জটা ড্রয়ারে রেখে দিল। নিজের মধ্যেও কিছু পরিবর্তন লক্ষ্য করছে ঐথ। অন্যান্য দিন নিতুকে বিদায় দেওয়ার আগেই ঘুমের দেশে পাড়ি দেয়, আজকে ওর ঘুম এলো না। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ওই তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। খুব প্রশান্তির একটা ঘুম দিয়েছিল ঐথ। প্রতিদিন বিকালের ঘুমটা এত প্রশান্তির হয় না, আজ অনেক দিন পর বিকালের ঘুমটা একটু শান্তির ঘুম হয়েছে। ফোনের শব্দ দিয়ে ঘুমটা ভেঙেছিল। কল রিসিভ করে শুনতে পায়, আপু আমি ফারহান, আপনার সাথে জরুরি কথা আছে, আপনি ফ্রি আছেন? হ্যাঁ, আমি বাসায় আসতে চাচ্ছিলাম, সাথে আরো একজন যাবে। আচ্ছা, কে আসবে সাথে? সারা আপুর সাথে পড়াশোনা করেছে এক আপু, ওই আপুর বড় ভাই। ও আচ্ছা, তো এখানে কোনো কাজে আসবে? হ্যাঁ আপু, উনি একজন খুব ভালো সাইকিয়াট্রিস্ট আর সাথে খুব প্রেমিস্টিও। আচ্ছা বুঝলাম, তো উনি এখানে কেন আসবে? আপু বাসায় এসে বলি, ফোনে তো এত কিছু বলা সম্ভব নয়। ওইতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 8:25 বাজে। তারপর ফারহানকে বলল, ও আচ্ছা, ওনাকে নিয়ে আসো। প্রায় 8 ঘন্টা পর ফারহান ঐথদের বাড়িতে এসে পৌঁছালো। সাথে একজন সুদর্শন ছেলেও আছে। ছেলেটাকে দেখেই ঐতর বুকের ধুকধুকানি বেড়ে গেল। ও তো প্রান্ত। ফারহানের সাথে আসা ছেলেটির নাম আফরাত চৌধুরী, ডাকনাম প্রান্ত। 4 কোনা বড় ফ্রেম, চশমা পরা, বয়স আনুমানিক 27 থেকে 28। ও ওইথে ওদেরকে ড্রয়িং রুমে বসিয়ে মাকে ডাকতে গেল। ঐথর বুকটা এখনো ধুক ধুক করছে। অনিকা এসে ওদের বিপরীত পাশে মুখোমুখি বসলো। পাশে ঐথ বসলো। প্রান্ত অনিকাকে সালাম দিয়ে নিজের পরিচয় দিল। এর মধ্যেই ইফরান বাসায় এসে পড়ল। সামনে যেতেই প্রান্ত দাঁড়িয়ে সালাম দিল ইফরানের সাথে, হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিল। আমি আফরান চৌধুরী, তবে আমাকে চাইলে প্রান্ত বলে ডাকতে পারেন। আমার ডাকনাম প্রান্ত। আমি ইফরান রহমান,
প্রফেশনালি একজন ডাক্তার, স্পাই, লয়ার, কেমিস্ট, পাশাপাশি সাইকাস্ট্রিস্ট। মোটামুটি সব দিকেই অভিজ্ঞতা আমার আছে। আমি একজন বিজনেসম্যান, নিজের বিজনেস সামলাই, ফারহান বলল। আসলে আঙ্কেল, সারা আপুর মারা যাওয়ার ঘটনাটা জানার পর ভাইয়া বিষয়টি ক্লিয়ারিটি জানতে চাইছিল, তাই আপুর ফ্রেন্ডের ভাই হয় উনি, বিভিন্ন রহস্যের সমাধান করেছেন। আমি তো শুরু থেকেই সব বলেছি ভাইয়াকে। সব শুনে ভাইয়া আগ্রহী হলো ঘটনা সম্পর্কে খতিয়ে দেখতে। ভাইয়া বলল ঐথর সাথে সরাসরি এ বিষয়ে কথা বলবেন, সব ঘটনা আরও পরিষ্কার করে জানবেন, ঘটনা তদন্ত করবেন। তাই ভাইয়াকে এখানে নিয়ে এসেছি। প্রান্ত বলছে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি মিস ঐথের সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই। ইরফান আর অনিকা একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করলো। ঐথের বাবার দিকে তাকিয়ে নির্ভয় দিয়ে আশ্বস্তি করলো। ইরফান বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। ঐথ প্রান্তকে নিয়ে নিজের রুমে চলে গেল। তোমার মায়ের এখন কি অবস্থা? ভালো আছেন? বাবা কেমন আছে? ঠিকঠাক আছে সবাই। সবার মন মেজাজ একটু খারাপ। এমন একটা দুর্ঘটনা, আপু মারা যাবার পর থেকে কিছুই ঠিকঠাক লাগছে না। তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। বুঝতে পারছি তোমাদের কারোই মন মানসিকতা ঠিক নেই। এই পরিস্থিতি সেরকমই। কি করব বলো? মেয়েটা কাল এমন সময় আমাদের এখানে ছিল, আর আজ মেয়েটা আমাদের মাঝে নেই। বিষয়টা সত্যিই খুব দুঃখজনক। কিছুক্ষণ পরে প্রান্ত আর ঐথ রুম থেকে বেরিয়ে এলো। ইরফান জিজ্ঞাসা করলো, শেষ কথা বলা? না আঙ্কেল, আজ নয়, অন্যদিন। কিছু সমস্যা আছে এখন, আজ আসি। কথাটা বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। প্রান্ত ফারহানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ইরফান ওই থেকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে? কি বললো ছেলেটা? কিছু বলেনি বাবা। তাহলে আসলো কেন? বাবা সব প্রশ্নের উত্তর পরে পাবে, এখন সময় না সব প্রশ্নের। অনিকা রেগে গিয়ে উত্তর দিল, পরে মানে? এখন কি সমস্যা? আমাদেরকে বলবি না কি হয়েছে? মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা সঠিক সময় না, সময় হলে সব জানতে পারবে। কয়টা দিন অপেক্ষা করো, সব রহস্যের সমাধান বের হয়ে আসবে। কথাটা বলেই ঐথ নিজের রুমে চলে গেল। প্রান্ত ঐথর রুমে ঢোকার পর পুরো রুমটা ভালো করে দেখে নিয়েছে। রুমটা ভালো করে দেখে ঐথর দিকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, বেশি কথা বলার দরকার নেই, তোমার নাম্বারটা দাও ইমিডিয়েটলি। ঐথ কথা না বাড়িয়ে নাম্বারটা ডায়াল করে সেভ করে দিল প্রান্তর ফোনে। ফোন নিয়ে একটা কি যেন করছিল। ঐথ চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পরে ঐথের ফোনে একটা মেসেজের শব্দ আসলো। ঐথ ফোনটা হাতে নিয়ে দেখলো, হ্যাঁ মেসেজ এসেছে, লেখা আমি প্রান্ত। ঐথর মেসেজটা দেখে কিছু বলতে যাবে, অমনি আর একটা মেসেজ গেল, তোমাদের ফ্ল্যাট টোটালি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে, আর সে বিষয়টা অবশ্যই তোমরা কেউ জানো না। আর কোনো কথা না বলে আগামীকাল বিকেল 4টে নাগাদ তোমার বাড়ির সামনে ক্যাফেটেরিয়াতে চলে আসবে, সেখানেই সব কথা হবে। এখানে সেফটি পাচ্ছি না কোথাও। কথাটা বলেই প্রান্ত রুম থেকে বেরিয়ে গিয়েছিল। নিজেদের বাড়িতে এভাবে সিসিটিভি ক্যামেরা কে লাগাতে পারে, এটা ভাবতেই ঐথের অবাক লাগছে। কে করবে এসব, বা কেনই বা করবে? বাবা মায়ের প্রশ্নের কোনো উত্তর এই কারণেই দেয়নি ঐথ। ওর বাসায় কে কি করেছে, কে কি বলছে, সবই কেউ মনিটরিং করছে। ঐথের কাছে বিষয়টা খুবই ঝাপসা হয়ে আসছে। এবার ওরা পুরোপুরি সন্দেহটা বাড়িওয়ালার ছেলে নিহানার ঋতুর ওপরে পড়ছে। এখন থেকে নিতু বাড়িতে আসলে যে করেই হোক ওর দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। মাঝরাতে হঠাৎ করে বিড়ালের নিউ শব্দে ঐথের সম্পূর্ণ ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি দিয়ে ঐথ উঠে বসে ভয়ে সম্পূর্ণ শরীর ঘেমে গেছে। রুমটা বেশ অন্ধকার, গ্রিম লাইটের আলো জ্বলছে না। বিছানা থেকে নামতে যাবে এমন সময় বিছানার সামনের দিকে একটা নীলাভ রশ্মি পুরো রুমটাকে আলোকিত করে দেয়। ঐথ প্রচণ্ড ভয় করছিল। বিড়ালটা একটু একটু করে ঐথর দিকে তেড়ে আসছিল। এক লাফে
ঐথর বিছানার ওপরে উঠে বসলো বিড়ালটা। ধন্যবাদ বন্ধু, এতক্ষণ তোমরা শুনছিলেন আতঙ্কের 14 নম্বর এপিসোড। এই এপিসোডের কালো বিড়ালের দ্বিতীয় পর্ব তোমাদেরকে আমি শোনানোর চেষ্টা করেছি। এরপরে তোমরা তৃতীয় এপিসোডে যেটা দেখতে পাবে বা যেটা শুনতে পাবে, সেটা শোনার পর নিজের কানকে বিশ্বাস করতে পারবে না। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ শোনার জন্য। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে আর আমাদের পাশে থাকবে।